হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি ইলিশ বিরিয়ানি। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। বিরিয়ানি আমরা ছোট থেকে বড় সবাই পছন্দ করি। আজকে একটু অন্য স্বাদের বিরিয়ানি বানাচ্ছি। তাহলে চলুন লাগছে কি আমরা দেখে নিই। প্রথমে আমি ভাতটা বানিয়ে নেব। 800 গ্রাম আমি ভালো বাসমতি রাইস নিয়েছি। সেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে জল ছেঁকে রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা 30 মিনিট আগে ভিজিয়ে রাখলেও হবে। এবার ভাতটা যখন রান্না করব আমি কি মশলা দিচ্ছি। 2টো তেজপাতা নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, একটা স্টার অ্যানিস নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, অল্প একটু জয়িত্রী নিয়েছি, এখানে সাজিরে নিয়েছি, আর নিয়েছি 2টো ছোট এলাচ। এটা কিন্তু ভাতের মধ্যে দেব না। এরকম একটা সাদা কাপড় নেব। সাদা কাপড় নিচ্ছি যেহেতু এইগুলো থেকে একটু কালার ছাড়ে। দারচিনিটাকে কি করব, আমি 2টো টুকরো করে দিচ্ছি। তেজপাতাটাও ছিঁড়ে দিচ্ছি। বড় এলাচটা দিলাম, স্টার অ্যানিসটাও দিলাম, ছোট এলাচটাও দিয়ে দিচ্ছি, জয়িত্রীও দিয়ে দিচ্ছি, সাজিরেটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো আমি কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আসি আসল পদ্ধতিতে। সাদা কাপড়ে কেন নিলাম, এটার মধ্যে কিন্তু কালার ছাড়ে এই মশলাগুলোর থেকে। রঙিন কাপড় নিলে কি হবে, রঙিন কাপড়ে অনেক সময় কালার উঠতে পারে, জিনিসটা তখন খারাপ হয়ে যাবে। কাপড়টাকে আস্তে আস্তে এইভাবে পুটলি মতো করে নেব। দিয়ে পুটলিটা কিন্তু টাইট করব না, পুরো সব জায়গাটা এইভাবে নিয়ে এবার এই জায়গাটাকে আমি বেঁধে দেবো একটা দড়ির সাহায্যে, যাতে মশলাগুলো ফুললে বেরিয়ে না আসে। অনেকে আছেন ভাতের মধ্যে দিয়ে দেন। অ্যাকচুয়ালি ভাতের মধ্যে দিলে কি হয়, ভাতটা কিন্তু ছেঁকে যখন নেব মশলাগুলো তার মধ্যে থেকে যায়। বিরিয়ানিতে কিন্তু এসব মশলাগুলো পড়লে একদমই ভালো লাগবে না। তাই জন্য আমি একটা সাদা কাপড়ের মধ্যে এইভাবে বেঁধে নিচ্ছি। এবারে ভাতটা বানিয়ে নেব। আমি একটা টুপিয়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটাও ফুটে গেছে। পুটলিটা যেটার মধ্যে মশলাগুলো ভরেছিলাম সেটা এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো ফুটতে দেব, যাতে ফ্লেভারটা জলের মধ্যে ভালো মতো মিশে যায়। জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর পুটলিটাও পুরো ভিজে গেছে। এবারে আস্তে আস্তে করে চালগুলো দিয়ে দেবো। চালগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, কেননা বাসমতি চাল খুব শুকি চাল, ভেঙে যেতে পারে। সব চালটা দেয়া হয়ে গেছে। এবার হালকা হাতে নেড়ে দেবো। বাসমতি চাল কিন্তু খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। 1 চামচ দিয়ে দেবো নুন, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম, কেননা ভাতের ফ্যানটা যখন ঝরাবো অর্ধেক কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। জাস্ট হালকা নোনতা থাকবে ভাতটা, সেই অনুযায়ী আমি নুনটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে নুনটা দেবেন। বাসমতি চাল কিন্তু খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট হলেই হয়ে যায়। ভাতটা দেখুন ফুটতে শুরু করেছে। আস্তে করে হাতায় নিয়ে দেখবো ভাতটা হয়েছে কিনা। ভাতটা কিন্তু এখনো হয়নি। দেখুন অর্ধেকটা হয়েছে, লম্বা লম্বা হয়ে গেছে। ভাতটা কি করে বুঝবো আমি দেখাচ্ছি। আর যখন ভাতটা রান্না করবেন সবসময় একটা বড় জায়গা নেবার চেষ্টা করবেন। বড় জায়গা নিলে কি হবে, ভাতটা ফুটতে সুযোগ দিতে হবে যাতে ভাতটা ফুলে বড় হতে পারে। আর আস্তে করে হালকা হাতে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু দেখতে হবে। বাসমতি চাল যখন রান্না করবেন সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্না করতে হবে, কেন এটা বেশি সময় নেয় না। একটু বেশি ফুটে গেলে কিন্তু ভাতটা গলে যাবে, তখন কিন্তু বিরিয়ানি একদমই ভালো লাগবে না খেতে। অনেকেই গোবিন্দভোগ চাল বা বাসমতি চালের ভাত করতে খুবই ভয় পান। কোনো ভয় পাওয়ার কারণ নেই। জলটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন। ফুটিয়ে চালটাকে কি করবেন, হাফের থেকে একটু বেশি সেদ্ধ করবেন। তাতে কি করে বুঝবেন, হাতে নিয়ে এইভাবে দেখবেন যতটা পরিমাণ চাল ছিল তার থেকে কিন্তু 1.5 গুণ মতো ফুলে যাবে। আর ভাতটা যখন নামাবেন হাতে এরকম চিপবেন, দেখবেন একটু শক্ত শক্ত আছে। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তখন কি করবেন, ভাতটা নাবিয়ে নেবেন। নাবিয়ে একদম গরম চাপা দিয়ে রেখে দেবেন। ভাতটা ঝরঝরেও থাকবে আর ভাতটা পুরো সুন্দরভাবে হয়েও যাবে, তাতে কিন্তু শক্ত থাকবে না। অনেকে আছেন রিফাইন তেল দেন, বা ভাত নামানোর আগে যখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছেন কাঁচা জল দিয়ে দেন, তাহলে আর ভাতটা কিন্তু সেদ্ধ হবে না। এগুলো কিচ্ছু দরকার হয় না। ভাতটা শুধু একটুখানি শক্ত রেখে নামাবেন, আর যখন মাঠটা ঝরানো হয়ে যাবে গরমটা চাপা দিয়ে রেখে দেবেন। একদিন এই পদ্ধতিতে করে দেখুন, আশা করি রেজাল্ট খুব ভালো আসবে। অনেকে ভিনিগার দেন, সেটাও কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধু একটু বুঝে নামালেই হবে। এই দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে। কি করে বুঝবো, ভাতটা যতটা চাল ছিল তার থেকে কিন্তু ফুলে 1.5 গুণ মতো হয়ে গেছে। এই দেখুন, আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি আবার ভাতটাকে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবার আমি মাঠটা ঝরিয়ে নেব। ভাতটা মাঠটা ঝরিয়ে নিয়েছি, আমি হাতা দিয়ে তুলে দেখাই, দেখুন কতটা ঝরঝরে আছে। এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এই অবস্থায় আমি কি করব, ঢাকনা দিয়ে রেখে দেবো। যেটুকু শক্ত আমি নামিয়েছিলাম ভাতটা সুন্দরভাবে হয়েও যাবে আর ঝরঝরেও থাকবে। আমি যে মশলা ভর্তি পুটলিটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন বের করব না। যেটুকু জল কাপড়ের মধ্যে লেগে আছে সেই মশলাটা যদি ওর মধ্যে থাকে ফ্লেভারটা চালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, সেই জন্য আমি রেখে দিলাম। যখন আমি বিরিয়ানিটা লেয়ার দেবো তখন আমি বের করব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আমি 8 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা আমি বেশি পরিমাণ দিলাম, এটার মধ্যে আমি বেরেস্তা ভাজবো। এখানে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে তেলটা গরম হলে পরে বেরেস্তাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা খুব ভালো করে ভাজতে হবে যাতে কালারও আসে আর পুড়ে যাতে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে, আর কালার তো খারাপ আসবেই তখন। এটা দাঁড়িয়ে থেকে কিন্তু করতে হবে এই কাজটি, আর এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। বেরেস্তাটা দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখনও কিন্তু বেরেস্তাটা হয়নি, কেন এটা লাল লাল হবে, আর একটু কিন্তু হবে। এটা কিন্তু এখনো বেরেস্তার পর্যায়ে আসেনি। বেরেস্তা বানাতে গেলে একটু কুড়কুড়েও থাকবে, অথচ লাল ভাবটাও আসবে। এই যে দেখছেন কিছু কিছু সাদা আছে, এগুলো কিন্তু পুরোটাই লাল হয়ে যাবে। খুব বেশি লাল করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই গরম তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করলে যে সাদা ভাবগুলো আছে সেটা কিন্তু হয়ে যাবে। এবার বেরেস্তাটা আমি তুলে নেব। বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি ওই তেলে। এবারে আলুটা আমি ভেজে নেব। আলুগুলো আমি নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে রেখেছি, হাফ সেদ্ধ করেও বলতে পারেন। হাফ সেদ্ধ করে নিয়েছি, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। কড়াইও গরম আছে, এবার আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে, যেহেতু হাফ সেদ্ধ আছে, এটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি 4 পিস আলু নিয়েছি, দিয়ে হাফ করে কেটে নিয়েছি। আপনাদের যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আলু দেবো না, তাও নাম দিতে পারেন, অপশনাল এটা। রান্নাটা সম্পূর্ণ নিজের নিজের ইচ্ছে অনুযায়ী। আলুগুলো 30 সেকেন্ড অন্তর অন্তর উল্টে পাল্টে দেবো, যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। আলুগুলো লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। দেখুন এরকম লাল লাল হয়েছে। এই তেলেই মাছগুলো ভেজে নেব। মাছটা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো খুব লাল করে ভাজার দরকার নেই, তাহলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, হালকা হাতে উল্টিয়ে দেবো। মাছগুলো যখন উল্টাবেন খুব সাবধানে উল্টাতে হবে, কেন ভেঙে যেতে পারে, কারণ এই ইলিশ মাছ খুব নরম মাছ। যেই তেলেই মাছ ভেজেছিলাম, এবার সেই তেলে গ্রেভিটা করে নেব। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি। কড়াইটা গরমই আছে, এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে আমি মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিয়েছি। দেখুন কোথাও কিন্তু দানা বা ডেলা কিছুই নেই, এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। সেটাকে দিয়ে দিচ্ছি। 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দেবো ধনে গুঁড়ো, 1 চামচ দেবো রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী দেবো নুন। খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কেউ যদি ঝাল খেতে চান, এর মধ্যে রেড চিলি পাউডারের বদলে এমনি লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এখানে 5 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি।
সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন উপরে কিন্তু তেলগুলো ভেসে আসছে। এবারে দিয়ে দেবো 4টে কাজু নিয়েছি আর 50 গ্রাম পোস্ত নিয়েছি। খুব ভালো করে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এবার সেটা আবার দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। যেই বাটিতে আমি মশলাগুলো রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এবার জলটা দিয়ে দেবো। যেই বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটির 1.5 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা আমি ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটুখানি চিনি দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স করে। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে একবার অনুরোধ করব দিয়ে একটু খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, দেখুন গাঢ়ও হয়ে এসছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেবো। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। মাছগুলো খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 30 সেকেন্ড, কেননা মাছগুলো বেশি ফোটালে ভেঙে যাবে। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটা ফুট আসবে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে 5 মিনিট এই গ্রেভির মধ্যেই মাছটা থাকবে, তারপরে আমি আস্তে করে তুলে নেব। ভাতটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাপাটা আমি খুলে নিচ্ছি। ভাতটা কতটা ঝরঝরে আছে দেখুন, এই যে আমি তুলে দেখাচ্ছি, দেখুন একদমই ঝরঝরে। মশলার পুটলিটা আমি ঝেড়ে বের করে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ভাত আটকে আছে। এই মশলাটা কিন্তু ফেলে দেবো না, এটা আবার রোদে শুকনো করে এটা কিন্তু আবার কাজে লাগবে। এই জন্য এটা কাপড়ে বেঁধে দিলে খুবই সুবিধে। দেখুন আমি এই যে হাতা দিয়ে নাড়ছি কতটা ঝরঝরে, কোনো অসুবিধাই নেই তোলার জন্যে। এবার আমি লেয়ারিংটা করে নেব। প্রথমে এক লেয়ার আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা একটু বেশি পরিমাণে আমি দেব, দিয়ে সব জায়গাটা সুন্দরভাবে বিছিয়ে দেবো। সুন্দরভাবে সব জায়গাটা আমি বিছিয়ে দিয়েছি। এবারে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে সব জায়গায় দিয়ে দেবো। এবার আলুটাও দিয়ে দেবো। এবার যেই মাছটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাছটা এবার দিয়ে দিচ্ছি। এক পিস করে তুলবো, এইভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু এখন দিচ্ছি না, গ্রেভিটা ছেঁকে ছেঁকে আমি তুলছি। মাছগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমি 4টে মাছ দিয়ে দিলাম, দিয়ে আবারও এক লেয়ার আমি ভাত দেব। ভাতটা খুব বেশি দেব না, অল্প দেব। এবার দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এটা কিন্তু আমার ঘরের তৈরি। আপনাদের যদি দেখার ইচ্ছা হয় বিরিয়ানি মশলা রেসিপি, আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম, খুব বেশি দেব না। আবারও একটু বেরেস্তা ছড়িয়ে দেব, খুব বেশি নয়, অল্প। এবার দিয়ে দেবো বেশ খানিকটা ভাত। ভাতটা কিন্তু চেপে চেপে কেউ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিরিয়ানি ঘেটে হয়ে যাবে। ভাতটা এক লেয়ার দেওয়া হয়ে গেছে, হাতের সাহায্যে খুব ভালোভাবে বিছিয়ে দেবো। দিয়ে আবারও একটু বেরেস্তা দিয়ে দেবো। মেন কাজ কিন্তু এই লেয়ারিংটা খুব সাবধানে আর খুব ভালোভাবে করতে হবে। আবারও আলু দিয়ে দেবো। আমি কিন্তু এক পাশে আলু এক পাশে মাছ দিচ্ছি যাতে তুলতে কিন্তু সুবিধে হয়। এবারে মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেবো। বারবার বলছি, মাছটা যখন দেবেন খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। ওপর থেকে হালকা ভাত দিয়ে ঢেকে দেবো, যাতে তুলতে গেলে মাছের গায়ে হাতা বা খুন্তির খোঁচা না লেগে ভেঙে যায়। অল্প একটু বেরেস্তা দিয়ে দেবো ওপর থেকে। আবারও একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে টেস্টটা পুরো বদলে যাবে। হাফ টিস্পুন দিচ্ছি। মশলা দেওয়ার পদ্ধতি শেষ। এবার উপর থেকে সাদা ভাত দিয়ে পুরো লেয়ারিং করে দিচ্ছি।
বারবার বলছি ভাতটা কিন্তু চেপে চেপে দেবেন না, এইভাবে আস্তে আস্তে সব জায়গা সমতলভাবে ছড়িয়ে দিতে হবে। একটুখানি বেরেস্তা বেঁচে আছে তাই উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি, সব জায়গাটা সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। সব জায়গাটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি। যেদিকে মাছ আছে সেদিকটা একটু বেশি করেই দিচ্ছি, আর জায়গায় জায়গায় অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। গ্রেভিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু গরম দুধের মধ্যে কিছুটা কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকে দিয়ে দিচ্ছি। মাঝখানটাও একটু দিয়ে দিচ্ছি, এতে গন্ধও ভালো আসবে আর কালার তো ভালো আসবেই, আর খেতে তো অতি অসাধারণ লাগবে। হাফ চামচ দিচ্ছি রোজ ওয়াটার। রোজ ওয়াটার কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু পুরো ইলিশের টেস্টটা নষ্ট হয়ে যাবে। হাফ চামচ দিচ্ছি কেওড়া ওয়াটার, আর 1 ফোঁটা দেবো মিঠা আতর। সব শেষে 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা সব জায়গায় একটু করে দিয়ে দেবো। ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা আমি আটা নিয়েছি, আটাটা দুভাগে বিভক্ত করে নেব, নিয়ে এইভাবে লম্বা রোলার মতো করব, যাতে সব জায়গাটা সিল করতে আমার সুবিধে হয়। এইভাবে লম্বা করে সব জায়গাটা দিয়ে দেব। আটাটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। ঢাকনাটা এমনভাবে বন্ধ করতে হবে যাতে বাইরের বাতাস বা ভেতরের বাতাস বেরোতে বা ঢুকতে যাতে না পারে। এই যে ছিদ্রটা আছে এটাকেও আমি বন্ধ করে দেবো। খুব ভালো করে কিন্তু সিল করে দিয়েছি। এবার একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা আমি সিল করে দেবো। এরকম একটা লবঙ্গ নিয়েছি, ফুল আলা নেবেন যাতে ভাপটা বেরোতে না পারে। এইভাবে আমি বন্ধ করে দিলাম। আমি এখানে একটা বড় গামলা নিয়েছি, গামলার মধ্যে জল নিয়েছি। সবসময় চেষ্টা করবেন এইভাবে দমে বসানোর, তাতে বিরিয়ানি কোনোদিন পুড়ে যাবে না। জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। জলটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেবো, তারপরে দমে বসাবো। এবার জলটা ফুটে উঠুক। জলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি 15 মিনিটের জন্য দমে বসাচ্ছি। এটা কিন্তু একদম কম আগুনে হবে, মিডিয়াম টু লোতে। 15 মিনিট পর আমি আসছি। 15 মিনিটের জন্য দমে বসিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করব। প্রথমে আটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আটাটা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে। আমি আটাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দেবো। এবারে সার্ভ করে দেবো। আমি মাছটা কোন দিকে দিয়েছিলাম আগে আমি দেখে নেবো। এক পাশে আলু, এক পাশে মাছ দিয়েছিলাম। এবার আস্তে আস্তে করে আমি তুলে নেব। দেখুন পুরো ভাত কিন্তু ঝুরঝুরে। আপনারা ওপার থেকে বুঝতে পারছেন কিনা আমি জানি না, পুরো ভাতটা ঝুরঝুরে, কোথাও কিন্তু গলেনি। এই যে আমি আস্তে আস্তে তুলছি, দেখুন এই যে পুরো ঝুরঝুরে। এই যে এইভাবে আমি আলুটা তুললাম, কোনো অসুবিধাই নেই তোলার জন্যে। অনেকে ভয় পান, দেখুন পুরো দোকানের মতো, যেমন আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেরকম হয়েছে। আর গন্ধ তো খুবই ভালো বেরিয়েছে। আমি 2 টুকরো আলু তুলে নিয়েছি। এবার আমি মাছটা তুলব। দেখুন আমি মাছটাও কিন্তু গোটা তুলেছি, কোথাও কিন্তু ভাঙেনি। আর সার্ভ করতে কোনো অসুবিধাও হচ্ছে না। বিরিয়ানি কিন্তু সার্ভ করা হয় দেখবেন একটু ভাতগুলো মেখে মেখে নিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। কিছুটা গ্রেভি, কিছুটা শুকনো ভাত, নাহলে কিন্তু টেস্ট পাওয়া যায় না। ইলিশ বিরিয়ানি সার্ভ করার জন্য রেডি। আমি রায়তা দিয়ে সার্ভ করেছি। আপনারা মনে করলে শুধু ইলিশ বিরিয়ানিও খেতে পারেন, রায়তাও দিতে পারেন, এটা অপশনাল। আর ডিম দিয়ে আমি গার্নিশিং করে দেবো।
আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম উপরে, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এটাও অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।